হ্যালো, শুনতে পাচ্ছেন? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে। তোমরা শুরু করি এখন। আচ্ছা, আমাদের ৩ নম্বর ম্যাথটা ছিল, আমরা প্রথম ২টা ম্যাথ মনে হয় করছিলাম গত সপ্তাহে। ২টা ম্যাথে আমাদের একই রকম ইউনিট ছিল। এখানে ডাইমেনশনের ইউনিট, তারপরে লোডের ইউনিট, ইসেন্ট্রিসিটি, ফোর্স, সব ইউনিটগুলো ২টাতে সেম ছিল। আমরা মিলিমিটার ইউজ করছিলাম আর নিউটন ইউজ করছিলাম গত ২টা ম্যাথে। এখন ৩ নম্বর ম্যাথটাতে আমাদের ইউনিটগুলোতে একটু পরিবর্তন আছে। জাস্ট ইউনিটগুলোতে পরিবর্তন আছে, বাকি সিস্টেমে তেমন কোনো পরিবর্তন নাই। আর এখানে একটা নতুন কনসেপ্টের কথা বলা আছে। সেখানে আমরা দেখি অ্যাপ্রিস্টেজ কংক্রিট রেক্ট্যাঙ্গুলার বিমের ডাইমেনশন দেওয়া আছে 18/48, এখানে 18 ইঞ্চ, 48 ইঞ্চ। আচ্ছা, আপনাদের এখানে যে ডাইমেনশনগুলো দেওয়া আছে সাথে ফিগারটা আঁকা আছে। আপনাদের পরীক্ষা হয়তো বা ডাইমেনশন দেওয়া থাকলে ফিগার আঁকা থাকবে না, অথবা ফিগার আঁকা থাকলে ডাইমেনশন দেওয়া থাকবে না। এখানে স্প্যান বলা আছে 25 ইঞ্চ, এটা ফিট হবে। এটা আপনারা একটু ঠিক করে নিন। ডাইমেনশন দেওয়া আছে, এটা স্প্যান বা এল লেন্থ, যেটা এল 25 ফিট দেওয়া আছে। ইউনিফর্ম লোড দেওয়া আছে 4.2 কিপার ফিট ইনক্লুডিং ইটস ওনার। মানে ডব্লিউ দেওয়া আছে 4.2 টোটাল ডব্লিউ। আচ্ছা, দ্য প্রিস্টেসিং টেন্ডন ইজ লোকেটেড এট an eccentricity দেওয়া আছে E equals to 9 ইঞ্চি। আমাদের এখানে ইসেন্ট্রিসিটি দেওয়া আছে ইকুয়ালস টু 9 ইঞ্চি। তারপরে কি বলা আছে, ইফেক্টিভ প্রিস্টেস ফোর্স, ফোর্স ক্যাপিটাল এফ দিয়ে আমরা প্রকাশ করি। ফোর্স বলা আছে 500 কিপ। কি বের করতে বলছে, ফাইবার স্ট্রেস। হ্যাঁ, আমাদের প্রথম 2টা ম্যাথে আমরা ফাইবার স্ট্রেস বের করছিলাম। তখন টপ ফাইবার এবং বটম ফাইবারে 2টা স্ট্রেস বের করতে হবে। তো এখানে মেথড বলছে কি, মেথড অফ লোড ব্যালেন্সিং। এটা ছিল আমাদের 3 নম্বর কনসেপ্ট। আচ্ছা, আমরা 3 নম্বর কনসেপ্টটা যদি একটু দেখি। থার্ড কনসেপ্ট, প্রিস্টেসিং টু অ্যাচিভ লোড ব্যালেন্সিং। ঠিক আছে, তার মানে আমাদের লোড ব্যালেন্স করতে বলতেছে। লোড ব্যালেন্সিং মানে হচ্ছে আমাদের যে কোনো একটা লোড এবং তার প্রতিরোধী, হ্যাঁ, যেমন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে সেই বস্তু কি করে, সমপরিমাণ বল প্রতিরোধ করে। সমপরিমাণ বল যদি প্রতিরোধ করতে পারে, তখন আমরা বলি সেই স্ট্রাকচারটা সাম্যাবস্থায় আছে। সাম্যাবস্থা বা ব্যালেন্স স্ট্রাকচার। এখানে সেম ঘটনা, আমাদের স্ট্রাকচারটার উপরে উপর থেকে কোনো একটা বল প্রয়োগ করা হচ্ছে। এখন সেই বলটাকে যদি আমাদের স্ট্রাকচারের কোনো একটা ক্যাপাসিটির মাধ্যমে প্রতিরোধ করা যায়, এই প্রতিরোধের যে বলটা, এটা হচ্ছে আমাদের প্রিস্টেস ফোর্স। এই ফোর্স আমরা কোথায় পাবো, কিভাবে পাবো? হ্যাঁ, এই ফোর্সটা পাওয়া যাবে আমাদের এই যে স্টিল আমরা যেটা ইউজ করছিলাম, যে টেন্ডন আমরা ইউজ করছিলাম, সেই টেন্ডনটাকে আমরা টেনশন দিয়ে রাখছি। এই টেনশনের কারণে সেটা কি করতেছে, উপরের দিকে একটা বল দিচ্ছে। তো এই যে উপরের দিকে যে বলটা দিচ্ছে, এটাকে আমরা বলতেছি ব্যালেন্স ফোর্স। যেটা ডাউনওয়ার্ড যে লোডটা, সেটা হচ্ছে আমাদের ডব্লিউ। ঠিক আছে, আর আমাদের আপওয়ার্ড যে লোডটা, যেটা স্ট্রাকচারের ভিতর থেকে আসতেছে, সেটাকে আমরা বলছি ডব্লিউ বি।
ডব্লিউবি বা ব্যালেন্স লোড। হ্যাঁ, ব্যালেন্স লোড বা ব্যালেন্সিং লোডও বলতে পারি এটাকে। ব্যালেন্স করার জন্য যে লোডটা আসতেছে সেটাকে আমরা বলছি ব্যালেন্সিং লোড, ডব্লিউবি। আচ্ছা, এই জিনিসটা এখানে বলা যায় অ্যাপ্লিকেশন অফ দিস মেথড, যে এখানে কনক্রিট আছে ফ্রি বডি, কনক্রিটটাকে আমরা ফ্রি বডি ধরতেছি বা যার কোনো ওয়েট নাই। এরকম যদি হয় তাহলে টেন্ডনগুলোকে আমরা ফোর্স দ্বারা, টেন্ডন যেটা ছিল সেই টেন্ডনটাকে আমরা ফোর্স দ্বারা রিপ্লেস করতেছি। আমরা টেন্ডনটা যে সিস্টেম আছে সেই সিস্টেমে আমাদের ফোর্স আসতেছে, ফোর্সগুলো কোথায় আসতেছে? উপরের দিকে আসতেছে। রিপ্লেসিং দ্য টেন্ডন উইথ ফোর্সেস অ্যাক্টিং অন দ্য কনক্রিট অ্যালং দ্য স্প্যান, পুরো স্প্যান জুড়ে এটা আপওয়ার্ড ডিফ্লেকশন দিচ্ছে। ঠিক আছে, আর এটা ব্যালেন্স করতেছে কাকে? যে লোডটা উপর থেকে আসতেছে, সেলফ ওয়েট প্লাস এক্সটার্নাল লোড, টোটালটা। হ্যাঁ, সেলফ ওয়েট তো আছে, তারপর সাথে আছে এক্সটার্নাল লোড। ঠিক আছে, এটা হচ্ছে ব্যালেন্স লোড। তো আমাদের এই একটা ডাউনওয়ার্ড লোড, একটা আপওয়ার্ড লোড, এই দুইটা লোডের মিনিমাইজ মানে হচ্ছে দুইটা লোডের যে লব্ধি আছে, বাংলাদেশে আমরা বলি লব্ধি, আপওয়ার্ড লোড মাইনাস ডাউনওয়ার্ড লোড অথবা ডাউনওয়ার্ড লোড মাইনাস আপওয়ার্ড লোড যদি জিরো হয় তাহলে কি হবে বলুন তো? এটা হচ্ছে আমাদের ডব্লিউ, এটা হচ্ছে আমাদের ডব্লিউ বি। ঠিক আছে, তাহলে ডব্লিউ মাইনাস, মাইনাস না মানে হচ্ছে পরিবর্তন, এটাকে আমরা কি বলি? হ্যাঁ, এটা যদি জিরো হয় তাহলে কি হবে বলুন তো? আমাদের স্ট্রাকচারটা তখন কি হবে? ব্যালেন্স হবে স্যার। ব্যালেন্স হবে, তার মানে সমপরিমাণ বল সে প্রতিরোধ করতে পারতেছে। আচ্ছা, ডব্লিউ এর ভ্যালু যদি বড় হয় তাহলে এটা কি হবে? রেজাল্ট কি আসবে? এটাকে আমরা ডব্লিউ প্রাইম ধরতেছি। হ্যাঁ, ডব্লিউ প্রাইম ইকুয়ালস টু ডব্লিউ মাইনাস ডব্লিউ বি। ডব্লিউ প্রাইম যদি জিরো হয় তাহলে ব্যালেন্স স্ট্রাকচার। ডব্লিউ প্রাইম, ডব্লিউ প্রাইম আরও দুই রকমের হতে পারে। আচ্ছা, ডব্লিউ এর ভ্যালুটা যদি বড় হয়, ডাউনওয়ার্ড লোড যদি বড় হয় তাহলে ডব্লিউ প্রাইম কি হবে? পজিটিভ। ঠিক আছে, তখন আমরা বলবো সেটাকে পজিটিভ ব্যালেন্সিং। আর ডব্লিউ প্রাইম যদি মাইনাস হয়, ডব্লিউ প্রাইম মাইনাস কখন হবে বলুন তো? কখন বা কেন হতে পারে? স্যার যখন যে কোনো এক সাইডের লোডটা বেশি হবে। তখন মাইনাস হয়ে যাবে। স্যার নিচেরটা কম হলে মনে হয় মাইনাস হবে স্যার সম্ভবত। নিচেরটা বেশি হলে মাইনাস হবে, মানে আপর যে লোডটা আছে মানে ডব্লিউ বি যদি বেশি হয় তাহলে ডব্লিউ প্রাইম হবে মাইনাস, তখন সেটা নেগেটিভ ব্যালেন্স। ঠিক আছে, তো স্বাভাবিকভাবে আমরা ডব্লিউটাকে পজিটিভ ধরতেছি। ঠিক আছে, মানে কি ডব্লিউ এর ভ্যালু বেশি মানে পজিটিভ, তাহলে আমরা কি বলতেছি? ডব্লিউটা হচ্ছে পজিটিভ, এই ডব্লিউ হচ্ছে পজিটিভ, যেটা এক্সটার্নাল লোড প্লাস সেলফ ওয়েট। আর ডব্লিউ বি হচ্ছে নেগেটিভ, তার মানে ডাউনওয়ার্ড লোডটা পজিটিভ, আপওয়ার্ড লোডটা নেগেটিভ। হ্যাঁ, এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে পজিটিভ। এই কনসেপ্টের জন্য আমরা এটা এতটুকু মনে রাখলে হবে। আচ্ছা, তো এখন যে জিনিসটা এখানে আবার 2 নম্বর ম্যাথের সাথে কিছুটা সম্পর্ক আছে এখানে। আচ্ছা, এখানে আমরা দেখি ফোর্স দেয়া আছে, এরিয়া দেয়া আছে, ইসেন্ট্রিসিটি, মোমেন্ট অফ ইনারশিয়া, ওয়াই, এই জিনিসগুলো আমরা বের করতে পারি আগে থেকেই। ঠিক আছে, তো এখন আমাদের স্ট্রাকচারের যে ব্যালেন্সিং যে মোমেন্ট আছে, হ্যাঁ, ব্যালেন্সিং লোড তো আমরা জানি না। ঠিক আছে, কিন্তু মোমেন্ট তো আমরা জানি। যে পরিমাণ মোমেন্ট স্ট্রাকচারের উপর আসতেছে সেই পরিমাণ মোমেন্ট সে রেজিস্ট করতে পারতেছে, সেই কারণেই তো আমার স্ট্রাকচারটা ব্যালেন্স আছে, নয়তো তো স্ট্রাকচারটা ব্যালেন্স থাকতো না বা ভেঙে যাইতো বা এরকম কিছু একটা হইতো। তো আমরা ধরে নিচ্ছি আপওয়ার্ড লোডটার জন্য স্ট্রাকচারটা ব্যালেন্সে আছে। এরকম যদি হয় তাহলে আমাদের যে মোমেন্ট, স্ট্রাকচারের মোমেন্ট, স্ট্রাকচারে কি ফোর্স দেয়া আছে কত? 500 কিপ ফোর্স দেয়া আছে 500 কিপ। মোমেন্ট কি হবে? ফোর্স ইনটু ডিসটেন্স, ডিসটেন্স কি? ইসেন্ট্রিসিটি। ফোর্স ইনটু ইসেন্ট্রিসিটি করে আমরা এই যে মোমেন্ট পাইলাম। আর এই মোমেন্ট ইকুয়ালস টু
ব্যালেন্সিং লোডের জন্য মোমেন্ট ডব্লিউ এল স্কয়ার বাই 8, ঠিক আছে, যে ডব্লিউ বি এল স্কয়ার বাই 8, ঠিক আছে। তো এখন ডব্লিউ বি এর ভ্যালু তোমরা জানি না, এইখান থেকে আমরা ডব্লিউ বি এর ভ্যালুটা বের করলাম, ঠিক আছে। কি আসছে 4.8 কিপ পার ফিট। তার মানে আমাদের আপওয়ার্ড লোড হচ্ছে 4.8, আপওয়ার্ড লোড হচ্ছে 4.8 আর ডাউনওয়ার্ড লোড হচ্ছে 4.2। তাহলে কোনটা বড় হলো? আপওয়ার্ড লোড। তাহলে কি পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে? ডব্লিউ প্রাইম পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বলেন? নেগেটিভ স্যার। নেগেটিভ স্যার। তাহলে ডব্লিউ মানে ডব্লিউ বি করলে একটা নেগেটিভ ভ্যালু পাবো। তাহলে নেগেটিভ ব্যালেন্স যদি নেগেটিভ হয় তাহলে মোমেন্টও নেগেটিভ হবে, ঠিক আছে। মোমেন্টও নেগেটিভ হবে, এটা মনে রাখতে হবে আমাদের এই ম্যাথে। পরীক্ষাতে কিন্তু পজিটিভ অথবা নেগেটিভ যে কোনোটা আসতে পারে। আর আপনাদের পরীক্ষাতে যেহেতু আপনাদের আইডির সাথে সম্পর্ক থাকবে, তো সেক্ষেত্রে দেখা যাবে কারোরটা পজিটিভ হবে, কারোরটা নেগেটিভ হইতে পারে। একই ম্যাথ দেখবেন যে আপনার ফ্রেন্ডে করছে পজিটিভ হয়েছে, আপনি করছেন নেগেটিভ হয়েছে। তো একজনেরটা পজিটিভ আর একজনেরটা নেগেটিভ হইলে কারোরটা ভুল হয়েছে এটা ভাবার কোনো কারণ নাই। হ্যাঁ, দুইজনেরটা হইতে পারে, দুইজনেরটাই ভুল হইতে পারে, ঠিক আছে। এটা খেয়াল জি রাখবেন, স্যার। সবার পজিটিভ হবে বা সবার নেগেটিভ হবে এরকম নাও হইতে পারে। আচ্ছা, তো নেগেটিভ লোড পেলাম, ডব্লিউ মাইনাস ডব্লিউ বি করে নেগেটিভ লোড পেলাম। তারপর এখান থেকে আমরা নেগেটিভ মোমেন্ট পেলাম, হ্যাঁ, ডব্লিউ এল স্কয়ার বাই 8, ডব্লিউ মানে ডব্লিউ প্রাইম। তো এখন আমরা এই ইসেন্ট্রিসিটিটাকে আমরা ব্যালেন্সিং লোডের মাধ্যমে সরাই দিছি বা নিউট্রাল করে ফেলছি। তো আমাদের সূত্রে এখানে ইসেন্ট্রিসিটির কোনো ইফেক্ট থাকবে না, ঠিক আছে। আমাদের লাস্টে যে পোর্শনটা ছিল সূত্রে এফ ই ওয়াই বাই আই, সেই পোর্শনটা এখন আর আসবে না। 2 নম্বর ম্যাথটার মতো সূত্রটার সাথে 2 নম্বর ম্যাথের সূত্রটা মিল আছে, সেম। হ্যাঁ, এফ বাই মাইনাস এফ বাই এ মাইনাস এম ওয়াই বাই আই প্লাস এম ওয়াই বাই আই। সেম ভাবে এখানে 2 আর 3 এর সূত্রও সেম। স্যার ইসেন্ট্রিসিটির সূত্র হবে আর কি এখানে। আচ্ছা, তো এইভাবে আমরা টপ ফাইবার এবং বটম ফাইবার স্ট্রেসটা বের করলাম। তো কিভাবে বের করে আপনারা জানেন, তাই আমি আর আলাদা করে দেখাচ্ছি না, ঠিক আছে। টপ ফাইবার এবং বটম ফাইবার দুইটা স্ট্রেস বের করলাম। এখন আগের মতো করেই যে চার্ট এখানে বসাইলাম ফিগারে। এখন আপনাদের পরীক্ষায় এই ম্যাথটা এভাবেও আসতে পারে যে 2 নম্বরের যে যে কনসেপ্টটা ছিল ইন্টারনাল রেজিস্টিং মেথড অফ ইন্টারনাল রেজিস্টিং কাপড়, আর 3 নম্বরের কনসেপ্ট হচ্ছে কি মেথড অফ লোড ব্যালেন্সিং। আপনাদের ম্যাথটা পরীক্ষা এভাবে আসতে পারে যে এই রেজিস্টিং কাপল সিস্টেমে স্ট্রেস বের করা এবং লোড ব্যালেন্সিং সিস্টেমে লোড বের করা, স্ট্রেস বের করা, এই দুইটা স্ট্রেস বের করে কম্পেয়ার করার জন্য কোনটাতে স্ট্রেস বেশি আসে বা কম আসে বা কেন কম বেশি আসে, ঠিক আছে। তখন আপনাদের দুইটা ম্যাথের জন্য সেম ইউনিট থাকবে, সেম প্রশ্ন থাকবে, শুধু এই 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 প্রসেসে এখানে যে মোমেন্ট ডব্লিউ বের করে মোমেন্ট বের করে আপনি স্ট্রেস বের করবেন, আর এখানে কি ডি বের করবেন, ডি বের করে মোমেন্ট বের করে ডি প্রাইম বের করে স্ট্রেস বের করবেন। তারপরে কম্পেয়ার করবেন, এই যে এই গ্রাফগুলো আঁকায়া দেখবেন যে দুইটাতে সেম ভ্যালু আসে কিনা। সেম ভ্যালু যদি আসে তার মানে কোনো সমস্যা নাই বা সূত্রেও কোনো প্রবলেম নাই, ঠিক আছে আমাদেরটা, ঠিক আছে। আর সেম না আসলেও খুব কম পরিমাণে ডিফারেন্স আসবে। যেমন 1 নম্বরে 2 নম্বরটা দেখেন কি, এই যে 2.93 5.7, হ্যাঁ, 2 নম্বরে কি 5.7 2.94, হ্যাঁ, এরকম কম হালকা ডিফারেন্স আসছে। ঠিক সেম ভাবে আপনাদের 2 নম্বর আর 3 নম্বর ম্যাথের যে সূত্র আছে বা মেথড আছে তাদের জন্য পরীক্ষায় কিন্তু এরকম ডিফারেন্স চেক করতে আসতে পারে। আর যদি তাহলে আসে, স্যার তখন একটা ম্যাথে দুইটা নিয়মে করা লাগবে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর যদি আসে তখন আপনাদের পুরো 10 নম্বর থাকবে ম্যাথটাতে। হ্যাঁ, জাস্ট পার্থক্য কোথায়? পার্থক্য জাস্ট হচ্ছে এই যে একটু এক্সট্রা করতে হবে ম্যাথটার জন্য, মাঝখানে এই পার্টটা এক্সট্রা করতে হবে। আর এই সূত্রটা টপ ফাইবারের জন্য দুইটার জন্য দুইবার, বটম ফাইবারের জন্য দুইটার জন্য দুইবার করতে হবে, এই আর কি। খুব বেশি বড় হবে না ম্যাথগুলো, এই 15-20 মিনিটে করতে পারবেন। একটু প্রিপারেশন নিলে এই সিস্টেমে আপনার একটু প্রিপারেশন নেন, আমি যেভাবে বললাম তো নিজেরাই এভাবে একটু প্র্যাকটিস করেন, তাহলে পরীক্ষায় করতে ইজি হবে। স্যার কথা একদম আস্তে আস্তে আসে স্যার। আচ্ছা, তো এই
ম্যাথটা তো এখানেই শেষ। এখন আপনারা দেখেন বুঝতে পারছেন কিনা, কোথাও কোনো প্রবলেম আছে কিনা দেখেন। স্যার দুইটা সিস্টেমে যদি আসে স্যার কোথায় চেঞ্জ হবে স্যার আরেকটু যদি বোঝাই দিতেন। চেঞ্জ বলতে যেমন এই যে দেখেন এতটুকু তো কমন, প্রথমের যে পার্টটা দুইটাতেই সেম থাকবে। হ্যাঁ, এই যে মোমেন্টাম ইনার্শিয়া বের করা পর্যন্ত তো সেম থাকবে, এখানে তো আর কোনো স্যার পরিবর্তন হবে না। পরিবর্তন বলতে এরপরে আপনি কি করবেন, মনে করেন 2 নম্বর ম্যাথ এটা, হ্যাঁ আপনি এম প্রাইম বের করলেন, ঠিক আছে। 3 নম্বর ম্যাথে আপনি এম প্রাইম বের করলেন, আপনার মেন পরিবর্তনটা চেক করতে হবে এম প্রাইমটাকে সেম আসে কিনা, ঠিক আছে। এই এম প্রাইমটাকে সেম আসে কিনা সেটা দেখতে হবে। হ্যাঁ, তারপর সেম যদি নাও আসে, তারপরে আপনারা এম প্রাইম বের করার পর কি করছেন, স্ট্রেস বের করছেন টপ ফাইবার বটম ফাইবার, এখানে স্ট্রেস বের করছেন টপ ফাইবার বটম ফাইবার। হ্যাঁ, তারপর রেজাল্টটা চেক করে দেখবেন মিলছে কিনা। হ্যাঁ, যেমন এখানে প্রেসারের জন্য -4.3, হ্যাঁ তারপরে এখানে -1.3 -5.7, এগুলো মিলছে কিনা, সেম হয়েছে কিনা এটার জন্য। হ্যাঁ, এগুলো একটু মিলাই দেখবেন আর কি, এটাই ডিফারেন্স। জি এই স্যার। ডিফারেন্সটি জাস্ট নিচে কমেন্ট করে দিবেন যে প্রেসারের জন্য সেম আছে কিন্তু মোমেন্টের জন্য সেম হয় নাই। হ্যাঁ, অথবা হালকা ডিফারেন্স হয়েছে, তারপরে স্ট্রেসের জন্য হালকা ডিফারেন্স হয়েছে, অথবা সেম আসছে। হ্যাঁ, তো এই আর কি, এইভাবে একটু কমেন্ট করে দিলেই হবে। আচ্ছা, এই ছিল আমাদের 3 নাম্বার ম্যাথ। এখন আমরা লাস্ট ম্যাথ দেখব, তাহলে ইনশাল্লাহ আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে আজকেই। আচ্ছা, 4 নম্বর ম্যাথের প্রশ্নটা আমরা যদি একটু ভালোভাবে বুঝতে পারি, ম্যাথটা সবাই পারবে ইনশাল্লাহ, ম্যাথ করা এটা কোনো টাফ ব্যাপার না। হুম, আমরা একটু প্রশ্নটা বুঝি তাহলে ইনশাল্লাহ ম্যাথটাও করতে পারবো। ম্যাথ আপনারা নিজেরাই করতে পারবেন, ম্যাথ আমাকে এটা করেও দেওয়া লাগবে না, আপনারা নিজেরাই করতে পারবেন। আচ্ছা, এখানে দেখি একটা ডাইমেনশন দেয়া আছে, হ্যাঁ 12 ইঞ্চি আর 36 ইঞ্চি। পৃষ্ঠস্থলকের বিম দেয়া আছে, যার স্প্যান বা লেন্থ দেয়া আছে 40 ফিট। 40 ফিট লম্বা একটা বিম বলা আছে। আচ্ছা, এখানে আঁকা আছে 40 ফিট লম্বা একটা বিম আঁকাও আছে এখানে। তারপর বলছে ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড দেওয়া আছে 3.27 কিপ পার ফিট, 3.27 কিপ পার ফিট। তারপরে কি একটা বলা আছে, চমৎকার একটা কথা বলা আছে, এক্সক্লুডিং ইটস ওন ওয়েট। আচ্ছা, এই জিনিসটা নিয়ে আমরা এতদিন কথা বলছি কিন্তু কখনো দেখি নাই নিজের চোখের সামনে। এক্সক্লুডিং ইটস ওন ওয়েট হলে কি করা লাগে বলেন তো? এক্সক্লুডিং ইটস ওন ওয়েট যেখানে দেয়া আছে, তো এখন আমরা কি করব, কি প্রবলেম হয়েছে এখানে? স্যার নিজস্ব যে ওজনটা এটা বের করে নেওয়া লাগবে স্যার। হ্যাঁ, নিজস্ব ওজনটা এখানে প্রশ্নে দেয়া নাই, তো আমাদেরকে এখন বের করে নিতে হবে। এক্সট্রা একটা কাজ এখানে আমাদের করা লাগবে, বড় করতে বলছে। আচ্ছা, তারপরে প্রিস্টেসিং টেনশন দেয়া আছে, ইসেন্ট্রিসিটি দেয়া আছে 8 ইঞ্চি, ফোর্স দেওয়া আছে 350 কিপ। হ্যাঁ প্রিস্টেসিং ফোর্স দেয়া আছে 350 কিপ বা ক্যাপিটাল এফ যেটা। আচ্ছা, তো এটা তো নরমাল প্রশ্ন। সেলফ ওয়েট আমরা, আচ্ছা এখন সেলফ ওয়েটটা আগে একটু বের করি। সেলফ ওয়েটকে আপনারা বের করতে পারেন, আমাদের এখানে ক্রস সেকশন দেয়া আছে, ক্রস সেকশন দেয়া আছে। সেলফ ওয়েট কিভাবে বের করব? সেলফ ওয়েট বের করার জন্য আমাদেরকে প্রথমে জানতে হবে ইউনিট ওয়েটটা। আমাদের ইউনিট ওয়েটটা জানতে হবে, আমরা যে কনক্রিটটা করতেছি সেটা কি এই নরমাল স্টোন কনক্রিট নাকি ব্রিক কনক্রিট। হ্যাঁ, তারপরে কনক্রিটের ইউনিট ওয়েট কত হয়। আচ্ছা, কনক্রিটের ইউনিট ওয়েটটা কি কেউ জানেন কিনা দেখেন। স্যার 150 পাউন্ড পার ফিট কিউব। 150 পাউন্ড পার ফিট কিউব। ফিট কিউব। সবাই কি একটা জিনিস খালি সংখ্যাটা জানলে হবে না, ইউনিটটা সহ জানতে হবে। যারা জানেন বা জানেন না সবাই কি বলতেছি, যে কোনো জিনিস আপনি জানেন সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে আমাদেরকে শুধু সংখ্যাটা জানলে হবে না, ইউনিটটা সহ জানতে হবে। হ্যাঁ, তো আমাদের এখানে বলছে পাউন্ড পার ফিট কিউবড, আর আমাদের এখানে ডাইমেনশন আছে ইঞ্চিতে। তো এই কারণেই আমরা জাস্ট 150 জানি আর এগুলা দিয়ে গুণ করে কিছু একটা করে ফেললাম হবে না, আমাদেরকে সেম ইউনিট নিয়ে কাজ করতে হবে যাই করি না কেন।
আচ্ছা, তো এখন পাউন্ড পার ফিট কিউবের সাথে আমরা কি করব, আমাদের যে এরিয়াটা আছে ক্রস সেকশন, সেই এরিয়াটা যদি গুণ দেই তাহলে আমরা সালফেটটা পাবো। সালফেটটা পাইলে সেটার ইউনিট কি হবে, পাউন্ড পার ফিট। হ্যাঁ, যেহেতু ফিট কিউবড আছে, পার ফিট কিউবড আছে, গুণ করতেছে ফিট স্কয়ার দিয়া, তাহলে থাকবে শুধু ফিট, পাউন্ড পার ফিট। আচ্ছা, তো এখন এই জিনিসটা যদি দেখি সালফেট, এখানে 12 ইঞ্চি ইন্টু 36 ইঞ্চি, এটাকে কি করতে হবে, ফিটে কনভার্ট করতে হবে। ফিটে কনভার্ট করতে হলে 12 দিয়ে দুইবার ভাগ করতে হবে, তার মানে 12 ইন্টু 12 বা 144 দিয়ে ভাগ করতে হবে। তারপরে গুণ করতে 1 হবে গুণ কত, 3 1 গুণ 3 1 গুণ 3 মানে, স্যার 12 ইঞ্চিতে 1 ফিট, 36 ইঞ্চিতে 3 ফিট স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেভাবে করতে পারেন, আপনাদের ইচ্ছে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে সেটাকে আমরা 150 দিয়ে গুণ করে পাউন্ড পার ফিট পেলাম, এই যে এখানে করা আছে 450 পাউন্ড পার ফিট। ঠিক আছে, এটাকে আবার কিপে নেওয়ার জন্য 1000 দিয়ে ভাগ দিছি, পার ফিটে করার জন্য 1000 দিয়ে ভাগ দিছি। আমাদের লাগলে করব, না লাগলে করব না। ঠিক আছে, এমনিতে যদি আমাদের প্রয়োজন না থাকে তো করার দরকার নেই। আপনি যদি মনে করেন যে স্যার আমরা এইভাবে করবো, ছোট, তাহলে ছোট ইউনিট ভ্যালু আসবে, তাহলে করতে পারেন। পাউন্ড পার ফিটে করলে অনেক বড় ভ্যালু আসবে। হ্যাঁ, যেমন আমাদের প্রশ্নে দেওয়া আছে কিপ পার ফিট, এখানে প্রশ্নে বলা আছে কিপ পার ফিট, সেই কারণে আমরা কিপ পার ফিটেই করব। অথবা আমাদের প্রশ্নটাও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তারপরে স্ট্রেসিং টেন্ডন ইসেন্ট্রিসিটি দেয়া আছে এটা। আচ্ছা, অ্যালায়েবল স্ট্রেস, আমরা এতদিন যা ম্যাথ করছি কোথাও অ্যালায়েবল স্ট্রেসের কথা বলা ছিল না, কিন্তু এখানে আমাদেরকে অ্যালায়েবল স্ট্রেসের কথা বলছে। দেখি, এফসি দেয়া আছে 0.45 এফসি প্রাইম, এফটি দেয়া আছে 6 রুট ওভার এফসি প্রাইম, হয় এফসি প্রাইম দেয়া আছে 6000 পিএসআই। আচ্ছা, এফসি প্রাইম দেয়া আছে, সমস্যা নাই। এফসি আর এফটি কি জিনিস সেটা আমাদের একটু জানতে হবে। এফসি বলতে এখানে কম্প্রেশন, স্ট্রেস এট কম্প্রেশন জোন বা কম্প্রেশনে কি পরিমাণ স্ট্রেস আসতেছে সেটা। আর এফটি বলতে এখানে টেনশনে কি পরিমাণ স্ট্রেস আসতেছে সেটার কথা বলা আছে। আচ্ছা, এখন আপনারা বলেন, এই যে সেকশনটা দেখতেছি আমরা, আচ্ছা এটা দিয়ে ভালো বোঝা যাবে নিচের দিয়ে, এই সেকশনটা দেখতেছি কম্প্রেশন কোথায় হবে আর টেনশন কোথায় হবে এখানে। স্যার কম্প্রেশন তো উপরে হবে, টেনশন নিচে। আচ্ছা, কম্প্রেশন উপরে, তার মানে আমাদের এই যে এফসি যেটা আছে কম্প্রেশন, এটা কি হবে, কোথায় হবে, টপ টপ ফাইবারে না, জি স্যার। আর এফটি যেটা সেটা হবে বটম ফাইবারে। তাহলে আমাদের এই যে এফসি আছে যেটা, এটা হচ্ছে আমাদের এফ টপ। হ্যাঁ, যে এটা এখানে করা আছে এফসি ইকুয়ালস টু এফ টপ। তো টপ ফাইবারের যে স্ট্রেস সেটা আমাদের প্রশ্নে দেয়া আছে, আমাদের কিন্তু বের করতে হবে না। আচ্ছা, এফটি যেটা, এটা হচ্ছে অ্যালায়েবল স্ট্রেস, আবার এটা আবার ওই স্ট্রাকচারে, আমার স্ট্রাকচারের স্ট্রেস না, এই স্ট্রাকচারের জন্য অ্যালায়েবল স্ট্রেস হচ্ছে এটা। তাহলে এফটি হচ্ছে এখানে এফ বটম, বটম ফাইবারের স্ট্রেস, এটা হচ্ছে আমাদের 6 রুট ওভার এফসি। এখান থেকে আমরা ভ্যালুটা বের করলাম। আচ্ছা, এবার হচ্ছে কি, তারপরে check the stress for the service load and also calculate the allowable liability for the given section. স্ট্রেসটাকে আমরা কি বলছি, সার্ভিস লোডের জন্য। সার্ভিস লোড মানে হচ্ছে আমাদের এই যে 3.27 কিপ পার ফিট যেটা পাইলাম, সেই লোডের জন্য আমরা চেক করে দেখব যে সেই লোডটা কি আমার অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে কিনা। এই যে লোডটা আমরা দিলাম, সেই লোডটার কারণে যে অ্যালাউয়েবল স্ট্রেস আছে সেই স্ট্রেসটা কি ওকে আছে কিনা, বা আমার স্ট্রাকচারটা নিতে পারবে কিনা। আচ্ছা, তারপরে যদি দেখি আমরা কি বলছে, and also calculate the allowable liability for the given section. আচ্ছা, এখন আমাদের যে সার্ভিস লোডটা যেটা আছে সেটা যদি allowable লিমিটের মধ্যে না থাকে, যদি allowable লিমিটের মধ্যে না থাকে তাহলে আমাদের allowable লোডটা কত সেটা বের করতে হবে। ঠিক আছে, allowable স্ট্রেসটা আমাদের দেয়া আছে প্রশ্নে,
আমাদেরকে দেখাইতে হবে অ্যালাউয়েবল লোডটা কত। ঠিক আছে, তো এখন আপনারা একটা কাজ করেন, হ্যাঁ। অ্যালাউয়েবল স্ট্রেস বের করার জন্য আমরা 1 নম্বর মেথড যে সূত্র ইউজ করছিলাম সেই সূত্র ইউজ করে আপনারা এখানে অ্যালাউয়েবল স্ট্রেসটা বের করেন। ঠিক আছে, আমি আপনাদেরকে 10 মিনিট সময় দিচ্ছি, একটু সবাই করেন, হ্যাঁ। সেটাতে দেয়া আছে, সেটাটা বাদ দেন। এই ম্যাথটা আপনাদের পরীক্ষায় আসবে, ফাইনাল পরীক্ষা, মিড টার্ম পরীক্ষায় আসবে, আমি বলে দিচ্ছি। তো আপনাদের একটু প্র্যাকটিস করার জন্য সবাই এই ম্যাথটা একটু করেন, হ্যাঁ। জাস্ট আমাকে দুইটা টপ এবং বটম ফাইবারের স্ট্রেসটা অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে কিনা সেটা আমাকে করে একটু জানান। 10 মিনিট সময় দিলাম, দুইটা স্ট্রেস একটু বের করেন। সবাই একটু খাতা কলম নেন, ক্যালকুলেটর নেন। স্যার হ্যাঁ বলেন। স্যার যে একটা কথা বলতে চাইছিলাম স্যার হলো, আমি তো স্যার ওই যে ইসের গ্রুপ চেঞ্জ করছি, এটা আর কি আপনাকে বলা হয় নাই, প্রবলেম স্যারের সাথে একটু শেয়ার করা যায়। কেন চেঞ্জ করছেন? স্যার আমার গ্রুপে হলো মানে কেউ তেমন অ্যাক্টিভ না, এর জন্য আর কি গ্রুপ চেঞ্জ করছিলাম স্যার। আপনার গ্রুপ কত ছিল আগে? আমি ছিলাম হলো স্যার ইসের 3 নাম্বার গ্রুপে ছিলাম স্যার। 3 নম্বর গ্রুপের ক্যাপ্টেন কে? স্যার 3 নম্বর গ্রুপের ক্যাপ্টেন কে? স্যার ক্যাপ্টেন হলো স্যার ইসের ওইখানে তো 2 জনেই করছিল, ওই আমার নামও দিছিল কিন্তু আমি হইতে চাইছিলাম না, তারপর কেউ তেমন অ্যাক্টিভ না দেখে পরে স্যার আর কি চেঞ্জ করছিলাম। কেউ অ্যাক্টিভ না বলে আপনি মাঝখান দিয়ে চেঞ্জ করে ফেলবেন? মিড টার্ম চলে যাচ্ছে প্রায়। না স্যার, আর গত 2 সপ্তাহ আগেই করছি কিন্তু আপনার স্যার বলা হয়নি আর কি। তার মানে আপনাদের গ্রুপে কেউ কাজ করে নাই 3 নম্বর গ্রুপে? স্যার তুলনামূলক একটু কমই। আপনি কত নম্বর গ্রুপে গেছেন তারপরে? স্যার 1 নাম্বার গ্রুপ আসছে স্যার। 1 নম্বর গ্রুপে কতজন কাজ করে? স্যার এক নাম্বার গ্রুপে মোটামুটি কয়েকজন আছে ভালো, এই যে মুরাদ ভাইরা মোটামুটি অ্যাক্টিভ ভালো, যার জন্য আমারও একটি হইতেছে, আমি ওনাদের সাথে শেয়ার করতে পারতেছি। আচ্ছা, তার মানে 3 নম্বর গ্রুপ থেকে শুধু আপনিই কাজ করতেছেন এখন, আর বাকিরা কেউ কাজ করতেছে না, মানে করে নাই আগে, এখনো নাই, এখনো করতেছে না। প্রায় এখন এক একজন এক এক দিক থেকে কোথায় করছে, আর আমি একটাই জানি। স্যার এটা আমি গত সপ্তাহে বলছিলাম, আমি হ্যাঁ, বলছিলাম স্যার আচ্ছা আচ্ছা। যে, তারপর আপনি বলছিলেন যে সবাইকে বলে দিয়েন যে কে কোন গ্রুপে যাবে ওটা জানাই দিতে আর কি। তো আমি সবাই গ্রুপে জানাই দিয়েছিলাম, তো দেখলাম প্রায় 4-5 জনে আমাকে বলছিল যে আমি এই গ্রুপে যাচ্ছি, আমি ওই গ্রুপে যাচ্ছি। আমি বি গ্রুপে গেছি আর কি। ও আচ্ছা, তার মানে আপনাদের গ্রুপে আছে, মেম্বার আছে। হ্যাঁ কিন্তু অ্যাক্টিভ না আর কি। ঠিক আছে। তো আপনি বলছিলেন, আমি গত সপ্তাহে বলছিলাম আপনাকে, তো আপনি বলছিলেন যে ঠিক আছে আপনাদের গ্রুপটা ভেঙে সর্বোচ্চ 2 জন করে একটা গ্রুপে যান, তো যাওয়ার পরে আমাকে জানাই দিয়ে, এটা বলছিলেন স্যার আপনি। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, এখন এটা বের করুন, অ্যালাউয়েবল স্ট্রেসটা বের করে দেখেন কত আসে, লিমিটের ওকে মধ্যে আছে কিনা দেখেন। সূত্র হচ্ছে আমরা যে 1 নম্বর মেথডে সূত্র ইউজ করছিলাম সেই সূত্র দিয়ে করবেন, হ্যাঁ। এখানে আমরা সেলফ ওয়েট বের করছি, ডেড লোড মোমেন্ট বের করছি, লাইভ লোড মোমেন্ট বের করছি, হ্যাঁ। মোমেন্ট বের করার পরে এখান থেকে আপনারা এম এর ভ্যালু পাবেন, সূত্রে বসায় দেখেন অ্যালাউয়েবল লিমিটের মধ্যে আছে কিনা, হ্যাঁ। তাড়াতাড়ি করেন, সবাই করেন, এটা কিন্তু পরীক্ষা আসবে বলতেছি, হ্যাঁ। এখন করলে প্র্যাকটিস হবে।
হ্যালো, কেউ করতে পারছেন? হ্যালো, করছেন কি আপনারা? হ্যালো, শুনতে পাচ্ছেন? কেউ করছেন কিনা? স্যার করা হয় নাই, কারণ হচ্ছে স্যার আমার বাসায় নেট পায় না, তো বাসা থেকে দূরে আছি স্যার। খাতা কলম আছে কিন্তু ক্যালকুলেটর সাথে নেই স্যার। আচ্ছা, কিভাবে করছেন বলেন, সূত্র কি বসাইছেন? ক্যালকুলেটর নাই, ঠিক আছে, খাতা কলম তো আছে। জি স্যার, খাতা কলম আছে স্যার, এই শীটের নিয়মেই স্যার আর কি। ক্যালকুলেটর নাই কারোর কাছে, কেউ চেক করতে পারেন নাই আমাদের অ্যালাউবল লিমিটের মধ্যে আছে কিনা? স্যার আজকে প্র্যাকটিস করে স্যার কালকে বলি স্যার ক্লাস টাইমে। আচ্ছা ঠিক আছে, প্র্যাকটিস করেন। আচ্ছা, তো আমরা এখানে যে জিনিসটা করছিলাম, এই যে ডেড লোড মোমেন্ট, লাইভ লোড মোমেন্ট, দুইটা আলাদা আলাদা বের করছি। আলাদা আলাদা না করে টোটাল লোডটা যোগ করে একবারেও করা যায়। আলাদা আলাদা করছি কেন, যদি আমাদের লিমিটের মধ্যে না থাকে তখন আমাদেরকে আবার লাইভ লোড মোমেন্টটা বাদ দিতে হবে। কারণ আমাদের যে 3.27 আছে সেটাকে বাদ দিতে হবে, কিন্তু সেলফের তো আমরা বাদ দিতে পারবো না, সেলফের তো ফিক্স থাকবে। আচ্ছা, সেই জন্যই তো টপ ফাইবার স্ট্রেসের যে সূত্র ছিল আগে, সেই সূত্র অনুসারে করছি। এখানে করে পেলাম কত, 3170 পিএসআই। আর আমাদের ছিল অ্যালাউবল লিমিট 2700, তো 2700 চেয়ে বেশি আসছে, এই কারণে এটা নট ওকে। আচ্ছা, বটম ফাইবারের জন্য আমাদের আসছে 1550 পিএসআই, আর আমাদের লিমিট ছিল কত, 465 পিএসআই। তো এটা অ্যাকসেপ্টেবল না। তো দুইটা যে পাইলাম, টপ এবং বটম ফাইবার, দুইটার জন্য দুইটাই বলতেছে 3.27 কিপ পার ফিট লোড সে নিতে পারবে না আমার স্ট্রাকচারটা। ঠিক আছে, আমার 3.27 কিপ পার ফিট লোড কোনোটার ক্ষেত্রে, টপ এবং বটম ফাইবার কোনোটার ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল না। তো এখন দুইটার জন্যই এটাও বাদ দিতে হবে, সরি এটাও বাদ দিতে হবে, এটা বাদ দিতে হবে। তো বাদ দিয়ে এফসি প্রাইমের এফ এফ বটম এবং এফ টপ, তাহলে এফ টপের পরিবর্তে হবে 2700, আর এফ বটমের পরিবর্তে হবে 465। হ্যাঁ, এই বড় ভ্যালুগুলো বাদ। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এমডিএল যেটা ডেড লোড মোমেন্ট, সেলফ ওয়েটের জন্য আমাদের ডেড লোড মোমেন্ট ছিল কত, 90 কিপ ফিট। এটা তো ফিক্স, এটা তো আমরা চেঞ্জ করতে পারবো না। কিন্তু লাইভ লোড মোমেন্ট আমরা 3.27 বাদ দিছি, তাহলে আমরা এখান থেকে লাইভ লোড মোমেন্টটা বের করব। ঠিক আছে, তাহলে এম এল এল এর ভ্যালুটা আমরা এখান থেকে বের করব। হ্যাঁ, তো এখানে ছিল 2700 পিএসআই, 1000 দিয়ে ভাগ করে কেএসআই করা হয়েছে। কারণ কি, কারণ ডান দিকে কেএসআই, হ্যাঁ এখানে এটা আছে কিপে, এটা আছে ইঞ্চি স্কয়ার, কিপ পার ইঞ্চি স্কয়ার আছে, এই কারণে দুই পাশে ইউনিটটা সেম রাখার জন্য এই কাজ করা হয়েছে। তো এখান থেকে আপনি ক্যালকুলেটরের সাহায্য করতে পারেন বা যেভাবেই করেন। এখানে লাইভ লোড মোমেন্ট আমরা এরকম পাইলাম। এখান থেকে মোমেন্ট ইকুয়ালস টু ডব্লিউ এল স্কয়ার বাই 8। আমরা তো ডব্লিউ এল এল যেটা সেটা বের করে আমাদের উদ্দেশ্য, লাইভ লোডটা যেটা 3.27 ছিল সেটার পরিবর্তে এখন কত আসে। তো সেটার পরিবর্তে আমরা দেখলাম এরকম একটা ভ্যালু আসলো, এবং এই ভ্যালুটা সব সময়ই 3.27 থেকে কম আসবে। কারণ যেহেতু 3.27 লোড সে নিতে পারতেছে না, তো তাকে কম করার জন্য আমরা এই কাজটা করছি, কম করে কত পাইলাম সেটা এটা। ঠিক আছে, এই হচ্ছে লাইভ লোডের জন্য, টপ ফাইবারের জন্য, বটম ফাইবারের জন্য ঠিক একই প্রসেসে করলাম। হ্যাঁ, তো এখানে একটু ভুল আছে, আপনি একটু দেখেন। এই যে 40 স্কয়ার, ঠিক আছে, এই যে 40 স্কয়ার বাই 8 এটা হবে, 8 উপরে হবে, 40 স্কয়ার নিচে হবে, আর নিচেরটা ঠিক আছে। ঠিক আছে, এই আমরা অ্যালাউবল লিমিট সহ পেয়ে গেলাম। অ্যালাউবল লাইভ লোড, টপ এবং বটম ফাইবারে অ্যালাউবল লাইভ লোড, তার মানে 3.27 টা অ্যালাউবল ছিল না, এখন যেটা পাইছি সেটা অ্যালাউবল। ঠিক আছে, আপনাদের পরীক্ষায় হয়তোবা দুইটাই নোট ওকে আসতে পারে, দুইটাই ওকে আসতে পারে, একটা ওকে একটা নোট ওকে আসতে পারে। ঠিক আছে, যদি দুইটাই ওকে আসে তাহলে যেখানে ওকে আসবে সেখানেই শেষ। যদি একটা নোট ওকে আসে, একটার জন্য অ্যালাউবল লাইভ লোড বের করতে হবে। ঠিক আছে, আর যদি দুইটাই নোট ওকে আসে, দুইটার জন্যই বের করতে হবে। আর এখানে আপনাদের যেহেতু আইডি দিয়ে চেঞ্জ থাকবে, তো এরকম হইতে পারে আপনাদের কোনো একজন ফ্রেন্ডের হয়তো দুইটাই ওকে চলে আসবে, কোনো একজন ফ্রেন্ডের দুইটাই নোট ওকে আসবে, কোনো একজনের একটা ওকে একটা নোট ওকে আসতে পারে। ঠিক আছে,
এমনও হইতে পারে এরকমও আসার কারণে সবারটাই ঠিক আছে। তো একজনেরটা এরকম হয়েছে, তারটা দেখে যদি কেউ ভুল করেন তাহলে কিন্তু আবার ঝামেলা। তো এই কারণেই দেখা দেখি তো একদমই অ্যাকসেপ্টেবল না আমার সাবজেক্টে। আপনারা পরীক্ষা দিয়ে রেজাল্টের সময় বুঝতে পারবেন। তারপর আমি আর কি আপনাদের কিছু সাবধানতা অবলম্বন করার জন্য বলে রাখতেছি আর কি এই জিনিসগুলা। ঠিক আছে, পরীক্ষায় দুইজনের খাতার সেম আনসার পাওয়া গেলে দুইজনের খাতাই ক্যান্সেল। ঠিক আছে, এটা খেয়াল রাখবেন সবার ক্ষেত্রে। মানে যাদেরকে আমি ধরতে পারবো আর কি, যাদের খাতা আমি বুঝতে পারবো, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে। আর একটা জিনিস, অনলাইন থেকে আনসার লেখা যে জিনিসটা, এরকম আনসারও অ্যাকসেপ্টেবল না। ঠিক আছে, যেমন আমাদের ছোট ছোট কিছু প্রশ্ন আছে যেগুলো আমরা ক্লাস আলোচনা করছি, সেগুলোর আনসার হয় কি 1 লাইন বা 2 লাইনের, বা কোনো কোনো ক্ষেত্রে 2টা 3টা শব্দ দিয়ে আনসার হবে, এরকম প্রশ্ন আপনারা পাবেন। কিন্তু সেই প্রশ্নগুলো যদি আপনারা গুগল থেকে সার্চ দেন তাহলে দেখবেন যে 10 লাইন 20 লাইনের আনসার পাচ্ছেন, কিন্তু সেগুলো আমাদের সাবজেক্টের সাথে মিলবে না, অনেক ক্ষেত্রেই মিলবে না। আর মিলতেছে কিনা সেটা চেক করার মতো সময়ও আপনাদের কাছে তখন থাকবে না। আপনারা জাস্ট সার্চ দিবেন, আনসার পাবেন, লিখে ফেলবেন। ঠিক আছে, এই কারণে অনলাইন থেকে আনসার লিখলে, গুগল থেকে আনসার লিখলে দেখা যায় 2-3 জনের আনসার সেম হয়। ঠিক আছে, তো তখন বলতে পারেন যে স্যার আমরা তো দেখা দেখি করি নাই, কিন্তু আমরা তো গুগল থেকে লেখার কারণে সেম হয়েছে। এরকমও যদি হয় তো দুইজনের খাতাই ক্যান্সেল হয়ে যাবে। তার মানে এক হচ্ছে আমি আপনাদেরকে বলে দিছি গুগল থেকে আনসার লেখা যাবে না, নেয়া লেখা যাবে না। ঠিক আছে, এখন গুগল থেকে আনসার নিলে আনসার গুলো বড় বড় হয়, আর সেটা খুবই বিরক্তিকর। ঠিক আছে, কিছু কিছু প্রশ্নের আনসার আছে খুবই বিরক্তিকর। আপনি নিজে বানায় লেখেন, 2-1টা শব্দ ভুল করেন, কোনো সমস্যা নেই, নাম্বার পাবেন। কিন্তু আপনারা যদি ওই গুগল থেকে দেখে লেখেন, হয়তো সবারটাই হবে কিন্তু কেউ নাম্বার পাবে না। ঠিক আছে, কারণ আমি দেখছি এসব আনসার আমাদের সাবজেক্টে, ওরা তো ওদের মতো করে আনসার লেখে। হ্যাঁ, আমি বলতেছি না ওদের আনসার ভুল, কিন্তু আমাদের সাবজেক্টের জন্য ভুল। ওরা তো লেখে না যে আমরা এই সাবজেক্টের আনসার লিখতেছি, ওরা ওভারঅল আনসার লেখে। ঠিক আছে, ওইটা হয়তো অন্য কোনো সাবজেক্টের জন্য, ফিজিক্সের জন্য বা অন্য কোনো ত্রিপলির জন্য ঠিক আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফিজিক্সের আনসার গুলো হচ্ছে ওইগুলা। ঠিক আছে, আমাদের স্ট্রাকচারাল সিভিল ইঞ্জিনিয়ারের জন্য সব আনসার হয়তো ঠিক নাই। এই কারণে বলতেছি এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। তাছাড়া পরীক্ষার প্রশ্ন খুবই সহজ হবে। আপনারা যে এই শীটটা একটু স্টাডি করেন আর আমাদের ক্লাস লেকচারগুলো একটু স্টাডি করেন, তাহলে ইনশাল্লাহ ফুল মার্ক পাওয়া যাবে এবার। মিড টার্ম আসলে খুবই সহজ প্রশ্ন, সিলেবাস তো ছোটই আপনারা দেখতেছেন। আর আপনাদেরকে তো বলেই রাখছি মিডে একটু নাম্বারটা বেশি করে তুলে রাখবেন। হ্যাঁ, তাহলে আপনাদের জন্য ভালো নাম্বার পাইতে সহজ হবে, এ প্লাস বলেন বা যাই বলেন। হ্যাঁ, কেউ কারোর বড় টার্গেট থাকে, তাদের জন্য ইজি হবে। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখবেন। আর দেখা দেখি করবেন কিনা সেটা আপনাদের পার্সোনাল বিষয়, সেখানে তো আমি আপনাদেরকে জোর করে বাধা দিতে পারবো না। যাই করেন যেন আমি বুঝতে না পারি। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে পরীক্ষা নিয়ে বা অন্য কোনো ম্যাথ নিয়ে বা থিওরি নিয়ে? স্যার আজান দিয়ে দিছে তো স্যার। হ্যাঁ শেষ, আমি ক্লাস শেষ করে দিব, তারপর আপনারা নামাজ স্যার পড়েন, ক্লাস সমস্যা শেষ নেই। করে দেন স্যার, আজান দিছে। ক্লাস তো শেষ। হ্যাঁ, আচ্ছা সবাই অ্যাটেন্ডেন্সটা স্যার দিছেন? ম্যাথ গুলা প্র্যাকটিস করি স্যার, কোনো সমস্যা থাকলে কালকে ক্লাসে জানাবো স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেন কমেন্টে। হ্যাঁ, আর যারা নামাজ পড়বেন তারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে চলে যেতে পারেন, সমস্যা নাই। স্যার চ্যাট বক্সে দেবো। হ্যাঁ, চ্যাট বক্সে এখানে। হ্যাঁ, আমার একটা কথা ছিল আর একটু যে স্যার জি বলেন। আমি একজনকে কোনো দায়িত্ব দিয়েছিলাম অ্যাটেন্ডেন্সটার জন্য, সে কি আছে আজকে? অ্যাটেন্ডেন্সের দায়িত্বটা আমি কাকে দিয়েছিলাম আপনাদের সেকশনে? আচ্ছা, আজকে যদি নাও থাকে সমস্যা নাই, কালকে ক্লাসের পরে আগামী কালকের অ্যাটেন্ডেন্সটা সহ টোটাল অ্যাটেন্ডেন্সের যে পিডিএফ ফাইলটা, হ্যাঁ আপনারা তো ওয়ার্ডে লিখছেন হয়তো বা, যেই লিখছেন, সিআর কে দিয়েছিলাম কিনা দায়িত্বটা আমার তো এখন মনে নাই। তো আপনারা একটু জানাই দিন। হ্যাঁ, আপনারা এখানে যারা উপস্থিত আছেন বা সিআর যদি থাকেন, তো যাকে দায়িত্বটা দিয়েছিলাম তাকে একটু জানাই দিয়েন যে কালকে ক্লাসের পরে, স্যার কালকের মধ্যে। আজাদুল সম্ভবত স্যার। আজাদুল? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে তাকে একটু জানাই দিয়েন যে কালকের ক্লাসের পরে কালকের অ্যাটেন্ডেন্স সহ পিডিএফ ফাইলটা যেন আমাকে কালকের মধ্যেই পাঠায় দেন, কালকে রাতের মধ্যে, কালকে ক্লাসের পরে। স্যার রাজীবের কাছে রাজীবের কাছে আচ্ছা, সবাই একটু দেন, অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়েছে কিনা দেখেন, আপনারা নিজেরা একটু চেক করেন, আমি আজকে বলবো না। আপনি নিজেরা চেক করেন আপনার নামটা অ্যাটেন্ডেন্সে আছে কিনা, সেটে আছে কিনা।
যে না স্যার থাকলে- দিছি ইনশাআল্লাহ স্যার, তাহলে কি লিভ নিব নামাজের জন্য? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, শেষ, ক্লাস শেষ আছে। ওকে স্যার, স্যার আসসালামু আমার আলাইকুম। একদিন বলছিলেন স্যার, আমি পিডিএফ করে ওই দিন রাত্রেই তো স্যার আপনারে দিয়ে দিছিলাম অ্যাটেন্ডেন্স। ঠিক আছে, ওই দিনেরটা না, এখন তো টোটাল মিড টার্মে টোটাল অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। ওই সিঙ্গেল ডেটটা ঠিক আছে, ওইটার কথা বলতেছি না এখন আর। ওইটা হ্যাঁ, ওইটা মনে হয় আমি পাইছিলাম। এখন তো পুরা মিড টার্মের যে 11টা 12টা ক্লাস হয়েছে, সবগুলো অ্যাটেন্ডেন্স লাগবে। স্যার মাঝে মাঝে আমিও তো প্রেজেন্ট দিতে পারিনি স্যার, নেটওয়ার্কের প্রবলেমের কারণে। মাঝে মাঝে একটা দুটো অ্যাটেন্ডেন্স না দিতে পারলে ওইটার জন্য খুব একটা প্রবলেম হবে না। আমি তো বলছি আপনাদের অ্যাটেন্ডেন্সে খুব কম মার্ক, 5 থেকে 7 মার্ক থাকবে অ্যাটেন্ডেন্সে। এটা নিয়ে টেনশন করার কিছু নাই, বাকিগুলো ভালো করেন। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা প্রেজেন্টেশন, সেটা ভালো করেন। আমি তো বারবার বলতেছি, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রেজেন্টেশন, সেটা ভালো হলে এইসব অ্যাটেন্ডেন্সের মার্ক এমনিই বেড়ে যাবে তখন। ঠিক আছে, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মিড জি টার্মে, জি স্যার। এরপরে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম সবচেয়ে স্যার। ইম্পর্টেন্ট প্রাথমিকভাবে হচ্ছে ফাইনাল পরীক্ষা, হ্যাঁ, তারপর মিড টার্ম পরীক্ষা, তারপর হচ্ছে প্রেজেন্টেশন। কারণ ওইটাতে 25 মার্ক, বাকিগুলোতে 30 মার্ক। হ্যাঁ, ওইটা ভালো করলে এমনি অ্যাটেন্ডেন্সের নাম্বারও আপনাদের বাড়িয়ে দেওয়া হবে, সমস্যা নেই। ওকে, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ হাফেজ।